রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে। অবশেষে সব জট কাটিয়ে স্থায়ী উপাচার্য পেতে চলেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। আর এরই মাঝে আচমকাই উপাচার্য পদ থেকে ইস্তফা দিলেন ডক্টর দীপক কুমার রায়। আর তাতেই আবারও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে। নতুন ভিসি না আসা পর্যন্ত ভিসি শূন্য বিশ্ববিদ্যালয় এখনো অভিভাবকহীন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ উপাচার্য পদ থেকে আকস্মিক ইস্তফা দিলেন ডক্টর দীপক কুমার রায়। তার এই সিদ্ধান্তেই বিশ্ববিদ্যালয়ে প্রশাসনে তৈরি হয়েছে শূন্যতা। নতুন উপাচার্য না আসা পর্যন্ত এখন ভিসি শূন্য অবস্থায় যেন অথই জলে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, রাজ্যপালের অনুমোদন সাপেক্ষে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অর্ণব সেনকে রায়গঞ্জের নতুন উপাচার্য হিসেবে সিলমোহর দেওয়া হয়েছে। এখনও অবশ্য তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগ দেননি, কিন্তু এই নিয়োগ চলাকালীনই আচমকাই দীপকবাবুর পদত্যাগ যেন মাথায় বাজ ফেলে দিল। প্রশাসনিক জটিলতা যে আবারও নতুন করে তৈরি হলো তা জানাচ্ছেন খোদ বিশ্ববিদ্যালয়েরই কর্তৃপক্ষ। 4:15 নাগাদ আমাদের যিনি বর্তমান মাননীয় উপাচার্য অধ্যাপক দীপক কুমার রায়, উনি ওনার পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং পদত্যাগপত্র উনি প্রিন্সিপাল সেক্রেটারি সাহেব শিক্ষা দপ্তরকে পাঠিয়েছেন। তার একটা কপি আমাদেরকে করেছেন এবং ফাইন্যান্স অফিসার সাহেবকে করেছেন এবং ওনার পদত্যাগপত্র আমরা এখানে পেয়েছি এবং আজকে থেকে উনি এখানে মাননীয় উপাচার্য হিসেবে কাজ করছেন না এবং এই ব্যাপারেই আপনাদেরকে ডাকা এবং আপনাদেরকে অবগতি করা যে আজকে থেকে আমরা ভিসি লেস, তবে অচিরেই হয়তো আমাদের নতুন মাননীয় উপাচার্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে জয়েন করবেন। কি নাম নতুন উপাচার্য স্যার? এখনো পর্যন্ত আমরা সুপ্রিম কোর্টের যে অর্ডার এবং অন্যান্য মিডিয়া থেকে যা জেনেছি সেটা জানতে পেরেছি অধ্যাপক অর্ণব সেন, উনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ওনার নাম সুপ্রিম কোর্টের অর্ডারে আছে এবং বিভিন্ন মিডিয়াতেও দেখতে পাচ্ছি উনি আসতে চলেছেন। কবে আসতে পারে? খুব তাড়াতাড়ি আসবেন। এটা একটা তো অফিসিয়াল ডেকোরাম, একটা প্রোটোকল আছে। শিক্ষা দপ্তরের চিঠি পেলে উনি জানাবেন, সেই মতো করে লিয়েনের অ্যাপ্লিকেশন করবেন, তারপরে উনি আসবেন। ভিসি চলে গেলেন, এই সময়ে বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সমস্যা করতে হবে না? অবশ্যই, কারণ বিশ্ববিদ্যালয় সবসময় উপাচার্যের নির্দেশে চলে। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো এবং আইন এইভাবেই তৈরি। প্রায় 2.5 বছর ভিসির দায়িত্ব সামলে আবারও সেই অধ্যাপনার কাজেই ফিরলেন সদ্য প্রাক্তন উপাচার্য ডক্টর দীপক কুমার রায়। বৃহস্পতিবার আবারও তাকে দেখা গেল নিজের বাংলা বিভাগেই, কিন্তু ভিসির আসন শূন্য থাকায় তাতে যে প্রশাসনিক জটিলতা তৈরি হবে এবং তা যে যথেষ্টই দুশ্চিন্তার তা বোঝা গেলেও কেন আচমকাই সিদ্ধান্ত দীপকবাবুর? আপনার পদ থেকে ইস্তফা দিলেন, উপাচার্যের পদ থেকে কেন? এটা তো স্বাভাবিক নিয়ম। এটা একটা পোস্টে তো দীর্ঘদিন কেউ থাকতে হয় না, আর একটা প্রক্রিয়া চলছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। সুপ্রিম কোর্টের একটা রায় বেরিয়েছে, সেখানে একজন ভাইস চ্যান্সেলর সিলেক্টেড হয়েছেন এবং আমি ব্যক্তিগতভাবে রাজভবনে খবর নিয়েছি। তারা বলছেন যে রাজভবন থেকে ফাইল হায়ার ডিভিশনে চলে গেছে, এবার আপনি ইস্তফা দিয়ে ডিপার্টমেন্টে যথারীতি চলে যেতে এবং সেই নির্দেশ অনুযায়ী আমি ব্যবস্থা নিয়েছি। আর আমি তো এখানে বিশ্ববিদ্যালয়ের অংশ, ফলে আমার ক্ষেত্রে একটু আলাদা। এখানে আমি ক্লাস নিয়েছি, খাতা দেখিয়েছি, ক্লাস করিয়েছি। বিশ্ববিদ্যালয়ে বলা চলে ভাইস চ্যান্সেলরের পোস্টটা আমার কাছে একটা অতিরিক্ত দায়িত্ব ছিল। সেই দায়িত্বটা একটু লাঘব হয়েছে, এটা আমার কাছে একটা ভালো। কারণ প্রায় 2.5 বছর হয়ে গেল, 2.5 বছরের জার্নির মধ্য দিয়ে আমিও অনেক অ্যাডমিনিস্ট্রেশন অনেক কিছু শিখলাম। এটা আমার কাছে একটা প্রাপ্তি বলবো, সবটাই পজিটিভ ভাবে নিতে হবে। রবীন্দ্রনাথ বলেছেন, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লহ সহজে। এই সত্যটাকে নেওয়ার চেষ্টা করছি এবং সেই জন্য আজকে আবার বিভাগে চলে এসেছি ক্লাস নেওয়ার জন্য। 2টো ক্লাস নিয়েছি, আরেকটা ক্লাস নেব। এরপরে ক্লাস নিয়ে রেজিস্ট্রার সাহেবের সঙ্গে কথা হলো, এফোর সঙ্গে কথা হলো, বিভাগে এলাম, আমার কলিগরা এসছেন। এটা তো আমার কাছে আর একটা নতুন অভিজ্ঞতা এবং নতুন প্রাপ্তি এবং আমার কাছে এটাও একটা ভালো লাগার বিষয়।
প্রত্যেকটারে আলাদা আলাদা মাত্রা আছে, কারণ আমি তো 3টে ইনস্টিটিউশনে পড়িয়ে এসেছি। 3টে ইনস্টিটিউশনের ক্যারেক্টার 3 রকম। মানে আবার আজকে এখানে একই এসে আমার কি ইউনিভার্সিটিতে যখন আমি বিভাগীয় প্রধান হিসেবে ছিলাম তখন একরকম, যখন ডিন হিসেবে প্রায় 4 বছর ছিলাম তখন আরেক অভিজ্ঞতা, ভিসি হিসেবে প্রায় 2.5 বছর, সেখানে আরেকটা অভিজ্ঞতা। এই সমস্ত অভিজ্ঞতা আমি মনে করি আমার জীবনের চলার পথে আরো কাজে লাগবে এবং আরো অনেক দূর এগিয়ে যেতে আমাকে অন্তত সহায়তা করবে। এটা তো আমার কাছে আরো ভালো যে ফিরে আসা শুধু নয়, আমার নিজের জায়গায় নিজের চেয়ারে ফিরে আসা এবং ছাত্রছাত্রীদের সঙ্গে আমার একটা সংযোগ তৈরি হয়ে যাওয়া এবং পড়াশোনার লাইনে আবার চলে আসে। একদিন পড়াশোনা সে অর্থে করতে পারিনি এবং আজকের থেকে কালকের থেকে আমি শুরু করেছি। আমার অলরেডি গত এই ভিসি টার্মে 2টো বই প্রকাশিত হয়েছে, প্রায় একটা বইয়ের ফাইনাল প্রুফ দেখছি, আরো 3টে বই প্রকাশিত হবে এবং এই পর্যায়ে শিক্ষকতার লাইনে আবার ছাত্র পড়ানোর ক্ষেত্রে আমি মনে করি আমার একাডেমিক কাজগুলোকে পূর্ণতা দিতে পারবো এবং এটার জন্য আমার খুব দরকার ছিল। তারা তখন কি বলেছে না বলেছে ওগুলো আমি ধর্তব্যের মধ্যে নেই। আবার রবীন্দ্রনাথ, ভালো মন্দ যাহাই আসুক সত্যের অবসর। না, শাসক দল বারবার করে আপনাকে বলছিল, এবার শুনুন, আপনার কে বিরুদ্ধে কথা বলছিল এবং বলছে আপনি না শেষ বলছে, পর্যন্ত রিজাইন করলেন। না তাহলে কি আপনারই জয় হলো শেষ পর্যন্ত? কার জয়? আমি জয় পরাজয় নিয়ে থাকি না। একটা মানুষ চলার পথে অনেক বাধা বিঘ্ন আসবে, অনেক উত্থান পতন আসবে এবং কেউ যদি তার চলার পথে সঠিক পদক্ষেপগুলো গ্রহণ করেন, আমাদের মতো শিক্ষকদের কি কাজ? ছাত্র পড়ানো কাজ, লেখাপড়াটা আমাদের কাজ এবং সেই লাইনে আমরা থাকতে চাই এবং সেই লাইনে থাকলে কে কি বললো না বললো এগুলো আমার কাছে। আমি তো ইউনিভার্সিটির অন্তরে, লিএনের প্রশ্ন আসবে কেন? আমি ইউনিভার্সিটির ভিতরের লোক, হয়তো বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসে। যখন কোন ইউনিভার্সিটির কেউ মধ্যে জয়েন করেন, লিএনের প্রশ্ন আসে, কিন্তু তবু আমি যা যা প্রসিডিওর আছে সব মেনটেন করি। সেগুলো ইসি হবে না হবে কে বলেছে? সেগুলো যখন হবে হবে। দুনিয়ার মধ্যে আমাদের স্ট্যাটাসটা দেখুন, আমার স্ট্যাটাসে লেখা আছে। নেক্সট টার্গেট কি রাজনীতি? না, রাজনীতি কেন? হ্যাঁ, প্রত্যেকটা মানুষের রাজনীতি ছাড়া বাইরে নয়, কিন্তু নেক্সট টার্গেট আমার হচ্ছে পড়াশোনা। আমি একটু পড়াশোনা করতে চাই মনোযোগ দিয়ে। যে জায়গাগুলো আজকে উত্তর দিনাজপুরের এমন এমন জায়গা রয়েছে যে জায়গাগুলো আজও ফোকাসের আলোয় বা আসেনি, আজকে বৃহত্তর বাংলার অঙ্গনে দিনাজপুরের একটা বড় কন্ট্রিবিউশন রয়েছে, ইতিহাসগত দিক থেকে, সামাজিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে। এইটা যদি আমরা একাডেমিক্যালি তুলে আনতে পারি, অন্তপক্ষে বলতে পারবো যে এই যে সরকার ইউনিভার্সিটিটা করেছে এটা সার্থকতা লাভ করবে। তবে প্রশ্ন থাকছে, এই ইস্তফা কি শুধুই নিয়ম মাফিক নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? সব প্রশ্নের উত্তর দেবে সময়। তবে উপাচার্যহীন অবস্থায় পঠন পাঠনে ভাটা পড়বে না তো? এখন সেটাই কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। মালতী ভদ্রের রিপোর্ট, ভারত টিভি। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে। করুন আপনার স্বপ্ন পূরণ।
এছাড়াও থাকছে ৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ১০ বছরের ওয়ারেন্টি ও ২ বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাত কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর ৩টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র ভারত টিভিতে।